কয়েক দফা পরিবর্তনের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারের নকশায় ঘাটতি, সুফল পাওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রকল্পের প্রয়োজনে বাড়ছে সময় ও ব্যয়, বলছেন পরিচালক। বিভিন্ন পদক্ষেপের পরও নিম্নমুখী দেশের পুঁজিবাজার, লেনদেন বাড়লেও কমছে শেয়ারের দর। দায়িত্বহীন মন্তব্যই অস্থিরতার কারণ, বলছেন সংশ্লিষ্টরা। বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধ রোধে ও নগরীর পরিবেশ উন্নয়নে বর্জ্য রাখা হচ্ছে 4টি অত্যাধুনিক বিশেষ ভবনে। এবং বিশ্ববাজারে চাহিদা বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে ভারতের হীরার ব্যবসা। দামের পাশাপাশি বেড়েছে বিক্রি। নতুন বিল নিয়ে অতিরিক্ত শুল্ক আরোপের আশঙ্কা ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাদিত রাজু। দর্শক, শুরুতেই আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবর আপনাদের জানাতে চাই। চলে যাচ্ছি ডিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, গতকাল কিন্তু আমরা সকালের শুরুর দিকে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির পর্যবেক্ষণ করেছিলাম। আজ কিন্তু সকাল থেকেই বলা যায় যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। আমরা যদি ডিএসসির যে সূচকগুলো আছে সেগুলো যদি আপনাদের জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে ডিএসসির প্রধান সূচক এক, সেটি 5 পয়েন্ট বেড়ে 4575 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সৌরিয়া ইন্ডেক্স এস, সেটিও ঊর্ধ্বমুখী 2 পয়েন্ট বেড়ে 1114 পয়েন্টে অবস্থান করছে। এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতা এবং 1748 পয়েন্টে অবস্থান করছে। এখন দেখতে পাচ্ছি 0.468 পয়েন্ট বেড়ে এখন এই অবস্থানে আছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 37 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 145টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 46টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। আমরা যদি গ্রাফটি একটু দেখি, সকাল 10:30টায় লেনদেন শুরু হওয়ার পর থেকেই কিন্তু একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। সকাল 11টা বাজার কিছু আগে সেই সূচক কিন্তু কিছুটা নিম্নমুখী হলেও এখন আবারও সেটি বাড়তে শুরু করেছে। আমরা যদি শীর্ষ 20-এর কোম্পানিগুলোর খবর আপনাদের জানাই, যে আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ 20-এ অবস্থান করছে প্রথম যে কোম্পানিটি, সেটি আইটিসি। 59 টাকা 90 পয়সা এখন লেনদেন হচ্ছে এই কোম্পানিটির। 61 টাকা দেখতে পাচ্ছে সর্বোচ্চ দর এবং 58 টাকা সর্বনিম্ন দর লক্ষ্য করা যাচ্ছে আইটিসির। তারপরে গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল এই কোম্পানিটির 59 টাকা 20 পয়সা। আজকে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে 2 নম্বর স্থানে 582 টাকা দর নিয়ে অবস্থান করছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। এই কোম্পানিটি এখন পর্যন্ত 2 নম্বর স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর। 582 টাকা 50 পয়সা এটি হচ্ছে সর্বোচ্চ দর, এবং সর্বনিম্ন দর 570 টাকা 541 টাকা 90 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল। জিপিএইচ ইস্পাত রয়েছে 45 টাকা 10 পয়সা দর নিয়ে 3 নম্বর স্থানে শীর্ষ 20-এর। 45 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এবং 44 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর লক্ষ্য করা যাচ্ছে। 45 টাকা 10 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। অলটেক্স রয়েছে 28 টাকা দর নিয়ে 4 নম্বর স্থানে শীর্ষ 20-এর। 28 টাকা 50 পয়সা সর্বোচ্চ এবং 27 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য 27 টাকা 80 পয়সা। শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে 6 নম্বর স্থানে বিএসসি রয়েছে 370 টাকা দর নিয়ে 378 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর এবং 366 টাকা রয়েছে সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 365 টাকা 70 পয়সা। সিটি ব্যাংক রয়েছে 7 নম্বর স্থানে 23 টাকা 30 পয়সা দর নিয়ে 23 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য সিটি ব্যাংকের 23 টাকা 20 পয়সা থাকলেও আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 23 টাকা 30 পয়সা। বিডি থাই রয়েছে 8 নম্বর স্থানে 41 টাকা 20 পয়সা দর নিয়ে 41 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 41 টাকা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য একই ছিল। 9 নম্বর স্থানে ফুয়াং সিরামিক রয়েছে 16 টাকা দর নিয়ে 9 নম্বর স্থানে শীর্ষ 20-এ। 16 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর। আর হচ্ছে ফুয়াং সিরামিকের 9 নম্বর স্থানের এই ফুয়াং সিরামিকের 15 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য আমরা দেখতে পাচ্ছি 16 টাকা ছিল। সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড 10 নম্বর স্থানে অবস্থান করছে 318 টাকা দর নিয়ে 319 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর এবং 317 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 316 টাকা 90 পয়সা।
11 নম্বর স্থানে শীর্ষ 20-এর যে কোম্পানিটি আজকে রয়েছে সেটি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি দেখতে পাচ্ছি শীর্ষ 20-এর লেনদেনের ক্ষেত্রে শীর্ষ 20-এর 11 নম্বর স্থানে অবস্থান করছে। আমরা আগেই আপনাদের জানিয়েছি যে সূচকের যে ওঠানামা তার মধ্য দিয়ে আজকে কিন্তু লেনদেন বেশ বলা যায় যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এর মধ্যে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো নতুন নতুন অনেকগুলো কোম্পানি শীর্ষ 20-এ আজকে অবস্থান করে নিয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ খবরের মধ্যে এই ছিল। আরেকবার যদি সূচকের অবস্থাগুলো জানাই তাহলে স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে প্রধান সূচক এক্স সেটি 5 পয়েন্ট বেড়ে 4575 পয়েন্টে অবস্থান করছে। সূর্য ইন্ডেক্স এস সেটি 2 পয়েন্ট বেড়ে 1114 পয়েন্ট এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, 1748 পয়েন্টে অবস্থান করছে। মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ খবরাখবর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো পুঁজিবাজারের সাম্প্রতিক যে অবস্থা সেই অবস্থা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। জনাব সাইদুর রহমান, আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে শেয়ার বাজার নিয়ে যে আমাদের হাতে একটি রিপোর্ট আছে সেই রিপোর্টটি দেখে আপনার কাছে আমরা আলোচনায় পেয়েছি। দেশের পুঁজিবাজার উন্নয়নে গেল বছর বেশ কিছু পদক্ষেপ নিলেও লাগাতার নিম্নমুখী অবস্থা থেকে ফিরতে পারেনি বাজার সূচক। নতুন বছরে টাকার অঙ্কে লেনদেন বাড়লেও কমছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। সংশ্লিষ্টরা বলছেন যে বাজার সম্পর্কে দায়িত্বহীন মন্তব্যই শেয়ার বাজার অস্থিরতার প্রধান কারণ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং নতুন নতুন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে গেল বছর নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। প্রত্যাশা ছিল নতুন বছর ঘুরে দাঁড়াবে দেশের দুই পুঁজিবাজার, কিন্তু গেল বছরের 200 কোটি টাকার প্রতিদিনকার লেনদেন নতুন বছরের 500 কোটির ঘরে পৌঁছালেও নিম্নমুখী থাকে সবকটি সূচক। পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জগুলোকে ডিমিউচুয়ালাইজেশন, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন, গণপ্রস্তাবের আইন সংস্কার, ডিসিতে অত্যাধুনিক পদ্ধতির সফটওয়্যার ব্যবহার সহ বিনিয়োগকারীদের স্বার্থে বেশ কিছু সংস্কার করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এখনো সংস্কারগুলো কার্যকরী না হয় পুঁজিবাজারের উন্নয়ন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে মনে করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক অত্যন্ত আগ্রাসিক ভূমিকা পালন করতেছে পুঁজিবাজারের জন্য, কারণ তারা হলো ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা, ব্যাংক সম্পর্কে তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ সংস্থা। যদি সে ব্যাংকও নিয়ন্ত্রণ করে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের পুঁজিবাজার আগ্রাসীর মেইন কারণ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের মূলধন তুলে নেওয়ার প্রবণতা, ডিএসসির সফটওয়্যার বিপর্যয় এবং বিভিন্ন ব্যক্তিদের পুঁজিবাজার নিয়ে দায়িত্বহীন মন্তব্য করাই নতুন বছরে পুঁজিবাজারের দরপতনের অন্যতম কারণ বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। কিছু উচ্চপদস্থ বিওআইর একজন কর্মকর্তা খুব নেগেটিভ কিছু কথাবার্তা বলেছে। অ্যাট দ্য সেম টাইম ইব্রাহিম খালেদ সাহেব যে কথাগুলো বলেছেন তাতে করেও কিছুটা কনফিডেন্সের হানি হয়েছে। কনফিডেন্সের একটা অভাব কিন্তু সবসময় আমরা লক্ষ্য করছি। তার সাথে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সহনীয় নীতিগুলো যদি সহনশীল হতো তাহলে বাজারটা আরেকটু ভালো হতো, বাজারে একটা ইম্প্যাক্ট পড়বে। 2016 সালটাকে যেহেতু ইকোনমির দিক থেকেও একটা টেক অফের সময়, অ্যাট দ্য সেম টাইম পুঁজিবাজারও টেক অফের একটা সময়, সো কাজেই সামনের দিনগুলো ভালো হবে আমি আশা পোষণ করছি। অত্যাধিক স্পর্শকাতর এই বাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি এ বিষয়ে মন্তব্য করতে সতর্ক হওয়ার পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেশের পুঁজিবাজার সংক্রান্ত রিপোর্টটি আমরা দেখলাম। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের কাছে। জনাব সাইদুর রহমান, আমরা রিপোর্টটি তো দেখলাম, আর একদিকে হচ্ছে যে লেনদেন বেড়েছে, টাকার অঙ্কে সে লেনদেনটা বেড়েছে, এবং কিন্তু শেয়ারের যে দরপতন সেটি ঠেকানো যাচ্ছে না। তো এই অবস্থা এবং মাঝখান দিয়ে শেয়ার বাজার কেলেঙ্কারি, সেখান থেকে একটা স্থিতিশীল অবস্থার দিকে যাওয়ার যে প্রচেষ্টা, তো সবকিছু মিলিয়ে মানুষের আগ্রহ এখন কেমন দেখছেন? আসলে পুঁজিবাজার একটা স্পর্শকাতর জায়গা, আপনারা জানেন। এইখানে কথাবার্তা বলার সময় আমাদেরকে আসলে একটু বুঝে শুনে তথ্য উপাত্তর ভিত্তিতে মন্তব্য করা বা কথা বলা উচিত। আপনি যেটা বলতেছিলেন যে লেনদেন বৃদ্ধি পেয়েছে, বাজারের কলেবর কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এক সময় দেখেছি বাজার পুঁজিবাজার ছিল মতিঝিল বেস, এখন কিন্তু টেকনাফ, তেতুলিয়া সব জায়গায় আছে। এখন আমেরিকাতে বসে বাংলাদেশ মার্কেটে ট্রেড করে, বাংলাদেশে বসে কিন্তু আমেরিকাতে ট্রেড করে। বাজারের কলেবর বৃদ্ধি বেড়েছে, পার্টিসিপেশন বেড়েছে, যার কারণে বলে বেড়েছে। এখন দর পতন, শেয়ারের দর পতনটা
এটা ঘটতে পারে। কখন দরপতন ঘটছে সেটা আপনাকে বুঝতে হবে। একটি কোম্পানির শেয়ারের দাম কিন্তু সারা বছর বাড়বেও না, সারা বছর কমবেও না। এখন দেখেন যে 2015 সাল শেষ হয়েছে, ডিসেম্বর এন্ডিং যে সকল কোম্পানির, এগুলোর কিন্তু সম্ভাব্য ডিভিডেন্ড ডিক্লারেশনের একটা সময় চলে আসছে। এর মধ্যে 2-1টা কোম্পানি হয়তো যেমন জিপি ডিক্লারেশন দিয়ে দিয়েছে। তো এখন আমরা যারা ডিভিডেন্ড প্রত্যাশায় বিনিয়োগ করেছি, ডিভিডেন্ড ডিক্লারেশনের সাথে কিন্তু শেয়ারের প্রাইসের পরিবর্তন হবে। আমার প্রত্যাশার চেয়ে বেশি যদি ডিভিডেন্ড আসে তাহলে আমি আরো বেশি প্রাইসে কিনতে চেষ্টা করব। আবার প্রত্যাশার চেয়ে কম প্রাইস হলে তখন আমি দেখা যাবো যে এটা হয়তো চেঞ্জ করে ফেলতে পারি। আবার রেকর্ড ডেট যখন চলে যাবে, দ্যাট মিনস আপনারা জানেন যে একটা পার্টিকুলার ডেট থাকে যে ওই ডেটে যারা হোল্ড করে তারা ডিভিডেন্ড এন্টাল, তো ওই ডেটটা যখন চলে যায় তখন শেয়ারের দাম কমে। তো এই শেয়ারের দাম কমা বা বাড়ার বিষয়টাকে নিয়ে মন্তব্য করার আগে আসলে কোন পর্যায়ে শেয়ারের দামটা কমছে, কোন পর্যায়ে বাড়ছে, এই বিষয়টা কিন্তু আসলে জেনে মন্তব্য করা উচিত। শেয়ারের দাম বাড়া কমা হবে এটা স্বাভাবিক, বাজারে লেনদেন বাড়া এটা কিন্তু পজিটিভ, বাজারে ইনভেস্টর সংখ্যা বাড়া সেটা একটা পজিটিভ। আপনি দেখেন যে কোনো দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজারের সম্পর্কটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ পুঁজিবাজার ডিরেক্টলি অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। এখন আমাদের দেশের অর্থনীতির দেখেন প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু পজিটিভ, একটা ইন্ডিকেটর আপনি নেগেটিভ বলার কোনো সুযোগ নাই। আপনি দেখেন তথ্য উপাত্ত খোঁজে, আপনি যদি 2015 সালে বাংলাদেশ ব্যাংকের 2015 সালের উপর একটা রিপোর্ট দিয়েছে, গত 7 বছরে কি গ্রোথ হয়েছে, গত 7 বছরে 100% থেকে 200%, 300% পর্যন্ত গ্রোথ হয়েছে ইন্ডিকেটরগুলোর। তো এই সকল পজিটিভ ইন্ডিকেটর থাকা এবং আন্তর্জাতিক মহলে আমাদের দেশের অবস্থা কিন্তু অত্যন্ত স্ট্রং এবং বিশ্বের আচ্ছা, আপনি যেসব কথা বলছেন ইতিবাচক কিছু কথা বলছেন, কিন্তু আমাদের যেসব বিনিয়োগকারী যারা পথে বসে গেছেন, যারা পুঁজি হারিয়ে এখন নিঃস্ব প্রায়, যাদের শেয়ার বাজারের প্রতি আসলে তাদের আস্থাটা এখন বাড়ানোর উপায় কি? তারা কি আপনার এই কথায় আস্থা ফিরে পাবেন কিনা? না, আমি সেই জায়গাটা আসছি। জি, তো এই সকল পজিটিভ ইন্ডিকেশনের মধ্যেও আপনি বললেন হতাশার কথা, দুঃখের কথা যে আমাদের কিছু বিনিয়োগকারী পথে বসে গেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি যেটা বলছিলেন যে 2010 সালে একটা দুর্ঘটনা বা একটা সিচুয়েশন রাইজ করছে, সেটার প্রেক্ষাপটে বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। সরকার তড়িৎ গতিতে রেগুলেটরের ফুল টিম চেঞ্জ করেছে। সেই নতুন রেগুলেটররা এসে এই যে সকল লগুলার দুর্বলতা ছিল সেগুলোকে রিফর্ম করেছে। স্টক এক্সচেঞ্জকে দেখেন, এটা একটা বড় রকমের একটা বেঞ্চমার্ক যে ডিমিউচুয়ালাইজেশন করাটা। তো এই যে প্রক্রিয়াগুলো করার জন্য কিন্তু একটা সময় লাগছে। সময়ের পরে কিন্তু বাজার একটা সময় দেখছেন যে একদিন 200-300 পয়েন্ট বেড়ে গেছে, এরপরে 1 মাস বা 2 মাস ব্যাপী বাজার পতন হতে থাকে। কিন্তু গত 6 মাসে বা 1 বছর কি আপনি এরকম লক্ষ্য করেছেন? লক্ষ্য করেননি। তার মানে ইটস এ পজিটিভ ইন্ডিকেশন যে আসলে যেই হতাশাজনক জায়গাটা ছিল সেখান থেকে আমরা উঠে চলে আসছি। এই কমিশনকে নিয়োগ করার পরে তারা কিন্তু যথেষ্ট রিফর্ম করেছে। এখন রিফর্ম আপনি জানেন যে কোনো একটা আইন তৈরি হলে পরদিনই কিন্তু এটার ফলাফল পাওয়া যায় না, এটার জন্য একটা ম্যাচিউর টাইম লাগে। তা আমরা মনে করি যে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কাটানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন মহলের সাথে কিন্তু আমাদের কথা বলার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রত্যেককেই ইতিবাচক। এবং রিসেন্টলি আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, উনি খুব স্পষ্ট ভাষায় বললেন যে আমি একটা শক্তিশালী পুঁজিবাজার দেখতে চাই। শক্তিশালী পুঁজিবাজার করতে হলে যে সকল পলিসি সাপোর্ট দরকার সেটা আমরা কিন্তু বারবার বলে যাচ্ছি যে পুঁজিবাজারকে আপনি টাকা দিয়ে নয়, পলিসি সাপোর্ট দিয়ে কিন্তু বাজারকে টিকিয়ে রাখতে হবে। প্রত্যক্ষ ফাইন্যান্সিয়াল সাপোর্ট না, পরোক্ষ ফাইন্যান্সিয়াল সাপোর্টে বাজারের হেলথ মজবুত করবে। আর বাজারের হেলথ যদি, পুঁজিবাজারের হেলথ যদি মজবুত হয়, দেশের অর্থনীতি মজবুত হবে, বিনিয়োগকারী আস্থা পাবে। আপনি যে কথাটা বললেন সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। এখন দেখেন, আপনি পত্রিকা খুললেই দেখবেন প্রত্যেকটা কমিশন মিটিং এর শেষে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ইভেন ইন্ডিভিজুয়াল ইস্যুয়ার কোম্পানি কাউকে না কাউকে জরিমানা বা পানিশমেন্টের আওতাদের নিয়ে আসছে। এই বিষয়গুলো তো বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্যই, যে কেউ অপরাধ করলে কেউ আইনের ঊর্ধ্বে না, তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। রিপোর্টটি তো আপনি দেখলেন, আমাদের বিনিয়োগকারীরা তারাই বলছেন যে এই যে ডিমিউচুয়ালাইজেশন, স্পেশাল ট্রাইব্যুনাল আপনারা গঠন করেছেন অথবা গণপ্রস্তাবের যে আইনের সংস্কার, মানে এই যে পদক্ষেপ আপনারা নিয়েছেন সেগুলো ফলপ্রসূ হয়নি, মানে এই ব্যাখ্যাটা মানে ফলপ্রসূ হয়নি। আমি আপনাকে আগেই বলেছি যে একটা আইন যখন তৈরি হয় সেটার ফলাফলটা পাওয়ার জন্য, এবং বললেন এখন ডিমিউচুয়ালাইজেশন বললেন যে এটার ফলাফল পাননি। আসলে ডিমিউচুয়ালাইজেশনের উপকারিতাটা কি সেটা আগে কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে। ডিমিউচুয়ালাইজেশনের ফলে আপনার শেয়ারের দাম বাড়বেও না, কমবেও না।
এখানে বক্তব্য ছিল যে ব্রোকার যারা স্টক এক্সচেঞ্জ ওন করে তারা এখানে কর্তৃত্ব করে, তাদের দ্বারা এখানে সমস্যা হয়, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদেরকে ম্যানেজমেন্ট থেকে আলাদা করে দেওয়া হলো। আগে তারা ছিল মেম্বার, এখন তারা হয়ে গেছে শেয়ার হোল্ডার। তো আপনার এই যে ট্রান্সফরমেশনের ইয়েটা কি আপনাকে বুঝতে হবে, কিন্তু এটার ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা যদি না হয়ে মন্তব্য করলে হবে না। এবং দেখেন রিসেন্টলি যেটা ওই লালি ভাই যে মন্তব্যটা করলেন, ইব্রাহিম খালেদ সাহেবের বক্তব্য, তারপরে আপনার আপনার বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বক্তব্য, এগুলো তো আমাদের কাম্য নয়। এইরকম একটা স্পর্শকাতর জায়গাকে নিয়ে এরকম হুটহাট মন্তব্য করা। এই 2 দিন আগেও একটা মিডিয়া এই ধরনের একটা অবান্তর একটা রিপোর্ট করছে যেটা বাজারের সাথে সম্পৃক্ত না, মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। আপনার সঙ্গে আমরা আরো কথা বলবো। আমরা এইমাত্র জানতে পেরেছি যে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন, আমরা সেখান থেকে একটু ঘুরে আসবো। দর্শক, ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষকদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনুদান প্রাপ্ত ফেলো, গবেষক, তরুণ বিজ্ঞানীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর এই আয়োজন করার জন্য এবং এই ফেলোশিপের ব্যবস্থা করার জন্য আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস, যেখানে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছিলাম দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। 1948 সাল থেকে এই আন্দোলন শুরু হয়েছিল, 52 সালে যা একটা পরিণতি পায়। কাজে সেই ভাষা আন্দোলনে যারা শহীদ, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দিন সহ সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমরা আজকে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন জাতি। স্বাধীন রাষ্ট্র অর্জন করবার জন্য আমাদের দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। এই সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমগ্র বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আজকের দিনে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, যে 30 লক্ষ শহীদ এবং 2 লাখ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতা যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। একটা স্বাধীন বাংলাদেশে বাংলার জনগণকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু একটি শিক্ষানীতি প্রণয়নের পদক্ষেপ নেন। স্বাধীনতার পরপরই 9 মাসের মধ্যে তিনি আমাদের সংবিধান দেন, যে সংবিধানে আমাদের শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেওয়া হয়। আর শিক্ষার নীতিমালা প্রণয়নের জন্য বাংলাদেশের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে তিনি একটি শিক্ষা কমিশন তৈরি করেন, যে রিপোর্টে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল। আমাদের দুর্ভাগ্য যে এই রিপোর্টটা তিনি পেশ করেছিলেন আমার যতদূর মনে পড়ে 75-এর প্রথমার্ধে, কিন্তু 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয় এবং হত্যা করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, কাজে ওই রিপোর্ট আর কখনো আলোর মুখ দেখতে পারেনি। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা ওই রিপোর্টের আলোকেই আবার নতুন করে শিক্ষা কমিশন গঠন করি। আবার দুর্ভাগ্য নেমে আসে যে যখন সেটা প্রায় প্রস্তুত, সময় ছিল আমাদের মাত্র 5 বছর, আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। পরবর্তীতে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে সেটা আবার বাতিল করে দেয়, নতুন আবার শিক্ষানীতি করার তারা ঘোষণা দেয়, কিন্তু সেটা কখনো আর করেনি। 2009 সালে আওয়ামী লীগ আবার যখন পুনরায় সরকার গঠন করে, আমরা সরকার গঠন করেই
শিক্ষা নীতিমালা প্রণয়ন করি, যে নীতিমালায় আমরা বিজ্ঞান শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। অন্যান্য সকল শিক্ষার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু বিজ্ঞানকে আমরা বিশেষভাবে গুরুত্ব দেই। তার একটি কারণ ছিল, যেটা আমি লক্ষ্য করেছিলাম, আমাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান পড়ার আগ্রহটা যেন অনেক কমে গিয়েছিল। সেটা আমি 96 সালে যখন সরকার গঠন করি তখন এই বিষয়টা লক্ষ্য করি। তখনই আমরা 12টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করব, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের নাম আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান প্রযুক্তির প্রতি আরও আকর্ষিত হয়, তার জন্য আরও আকর্ষণ লাভ করে। সেইটা লক্ষ্য করেই কিন্তু এই নাম দিয়ে আমরা আইন পাশ করে রেখে যাই। 6টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় আর বাকিগুলি প্রক্রিয়াধীন থাকে। যাক, 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 9 সরকার গঠন করার পর আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়েছি এবং আমরা শিক্ষাকে বহুমুখীকরণ করা এবং উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী করার পদক্ষেপ নিই। ইতিমধ্যে আমরা যেমন কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের মাত্র একটা ছিল, আমরা 4টা কৃষি বিশ্ববিদ্যালয় মোট করেছি, আরও 3টা করে দিই। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12টার মধ্যে 2টোকে আমরা কৃষি বিশেষায়িত বিজ্ঞান ভিত্তিক হিসেবে ঘোষণা দিই। সেই সাথে সাথে ইতিমধ্যেই আমরা যেমন ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সে ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, তাই ডিজিটাল বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলেছি। আমরা মেরিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, আমরা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলই না, আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথমবার যখন সরকার তখন একটা করেছি, এবার আরও 2টো আমরা করবার পদক্ষেপ নিচ্ছি, সেগুলি কার্যকর হচ্ছে। পর্যায়ক্রমিকভাবে আমাদের ইচ্ছা আছে যে প্রতি ডিভিশনে আমরা একটা করে দেব। আর যতগুলি কলেজ থাকবে সেগুলি এই বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড থাকবে, যাতে করে প্রতিটি কলেজের শিক্ষা মানসম্পন্ন হয়, সেইভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকারে ছিলাম তখনই করে দিয়েছি। এভাবে বিভিন্ন বহুমুখীকরণ, অর্থাৎ বিভিন্ন বিষয়ভিত্তিক ট্রেনিং ইনস্টিটিউট করা, বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষণার সুযোগ সৃষ্টি করা, আমরা সেগুলি একে একে প্রতিষ্ঠা করি। ইতিমধ্যে অনেকগুলি আপনারা আমাদের বক্তাদের কাছ থেকে জেনেছেন। আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলব, কিন্তু যে কোনো কাজ করতে গেলে গবেষণাটা একান্তভাবে জরুরি। 96 সালে সরকার আসার পর আমি দেখলাম গবেষণার জন্য বাজেটে কোনো টাকাই ধরা ছিল না, অথচ আমরা জানি যে গবেষণা ছাড়া কখনো কোনো অগ্রগতি করা সম্ভব না। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আমাদের কৃষি জমি কমেছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু খাদ্য উৎপাদন বেড়েছে। এটা কিন্তু এমনি হয়নি, এর জন্য গবেষণার প্রয়োজন হয়েছে। আমি 96 সালে সরকারের সেই প্রথম 12 কোটি টাকা শুধু গবেষণার জন্য আমরা দিয়েছিলাম। এখনকার 12 কোটি টাকার হয়তো মূল্য অতটা নাই, তখনকার 12 কোটি টাকার মূল্য কিন্তু বেশি ছিল। আজকে যে খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ, আজকে খাদ্যের দিকে আমরা যদি তাকাই, একসময় অনেক কিছু ছিল যা শুধু শীতকালেই পাওয়া যেত, সারা বছর পাওয়া যেত না। আজকে কিন্তু তরি তরকারি মাছ সব অনেক কিছুই আছে যা সারা বছর পাওয়া যায়। কাজে এটা কিন্তু এমনি হয়নি, এটা কিন্তু গবেষণার ফসল। কৃষি গবেষণা করে কিন্তু এই সবগুলি অর্জন করা হয়েছে। কাজে গবেষণাকে আমরা এই জন্য সব থেকে গুরুত্ব দিই। আমরা সেই সময় আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করবার কারণে ইউনেস্কো আমাদেরকে পুরস্কার দিয়েছিল, পুরস্কার, এবং আমরা কিছু টাকাও পেয়েছিলাম, প্রায় $10,000 মতো। সেটা দিয়ে আমরা স্কলারশিপ দেওয়া শুরু করি। তাছাড়া তখন আমরা অনেকগুলি স্কলারশিপ এবং বিদেশে পিএইচডি বা এমপিএল বা এমএমএস যেভাবে করতে চায় সেগুলি করার জন্য আমরা অনেককে পাঠাই। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়
যখন সকলে বিদেশে যে গবেষণা করছে, ঠিক 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে সেগুলি বন্ধ করে দেয়। অনেকেই মানে তাদের গবেষণা আধা আধি রেখেই বা ডিগ্রি আধা আধি রেখে ফেরত চলে আসে, অনেকে কষ্ট করে থেকে যান, অনেকে যারা চাকরিজীবী তাদের হয়তো চাকরি ছেড়ে থেকে যেতে হয়েছে অথবা ফেরত আসতে হয়েছে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। আমি আশা করি ভবিষ্যতে আর তা হবে না। সেই জন্য আজকে বঙ্গবন্ধু ফেলোশিপ যেটা আমরা দিচ্ছি, এটা আমরা একটা ট্রাস্ট করে দেবো। এখন আমি অনেক সতর্ক, কারণ আমার অভিজ্ঞতা আছে যে ভালো কাজ করে গেলেও যদি সরকার পরিবর্তন আর সেই সরকার যদি মানে তাদের যদি দেশপ্রেম না থাকে, দেশের মানুষের প্রতি যদি তাদের কোনো দায়িত্ববোধ না থাকে, তারা যে কোনো সময় যে কিছু বন্ধ করে দিতে পারে। তো ভবিষ্যতে যেন কেউ আর এগুলিতে হাত দিতে না পারে, সেজন্য আলাদাভাবে ট্রাস্ট ফান্ড করেই আমি কাজগুলি করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা 2011 প্রণয়ন করেছি এবং সেখানে আমরা আমাদের এই গবেষণার উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি, শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি। কাজেই বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা অর্জনে এই ফেলোশিপ সহযোগিতা করছে। এমএসএস এবং পিএইচডি ডিগ্রির মাধ্যমে জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ গবেষক তৈরি আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্প মেয়াদ জুলাই 10 থেকে ডিসেম্বর 2016। প্রকল্পে ব্যয় হচ্ছে 85,95,50,000 টাকা। বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি প্রকল্প থেকে বিদেশে 50 জন এমএস, 60 জন পিএইচডি, দেশে 100 জন পিএইচডি এবং 11 জন পিএইচডি উত্তর গবেষণা ফেলোশিপ পেয়েছেন। ইতিমধ্যে বিদেশে এমএস 37 জন, পিএইচডি 30 জন, দেশে পিএইচডি 38 জন ও পিএইচডি উত্তর কোর্সে 8 জন গবেষণা কার্যক্রম শেষ করেছেন। শীঘ্রই বঙ্গবন্ধু ফেলোশিপ প্রকল্পটিকে আমরা ট্রাস্টে পরিণত করব, সেটা আমি ঘোষণা দিয়েছি। তাছাড়া উচ্চশিক্ষায় আমাদের ছেলেমেয়েদের সহযোগিতা করবার জন্য ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড নামে একটা ফান্ড করেছি। সেখানে 1000 কোটি টাকার আমরা একটা সিড মানি রেখেছি। তার থেকে যারা ব্যাচেলার ডিগ্রি করবে তাদেরকে আমরা বৃত্তি দেওয়া শুরু করেছি, যেটা অতীতে ছিল না। আমরা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা দিচ্ছি, কিন্তু উচ্চশিক্ষার জন্য কোনো বৃত্তি দেওয়া হতো না, কাজে যেটা আমি ট্রাস্ট ফান্ড করে এই বৃত্তি আমরা দিচ্ছি। সেখানে আমরা এবারেও 3,08,000 ছেলে মেয়ে, এখন বোধহয় কিছুটা বেড়েছে, আমরা তাদের স্কলারশিপ দিচ্ছি শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি। আর দর্শক, উসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের কাছে। জনাব সাইদুর রহমান, কথা বলছিলাম বাংলাদেশের যে পুঁজিবাজার নিয়ে। আপনি বলছিলেন বেশ কিছু আশার কথা আমাদেরকে শোনাচ্ছিলেন, কিন্তু তারপরও আমরা যেটা বলছি যে বিনিয়োগকারীরা কিন্তু আস্থায় ফেরেনি। তো সেই জায়গা থেকে যদি বলি যে বিনিয়োগকারীরা আসলে এই পুঁজিবাজার সম্পর্কে তাদের ধারণা কতটুকু, তারা কতটুকু জানেন বা কতটুকু জেনে বিনিয়োগ করতে আসেন? এখানে আপনি দেখেন যে অনেকে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আছে, অনেকে বুঝে শুনে বিনিয়োগ করেন, আবার কিছু যারা নতুন আসতেছে তারা হয়তো অনেক সময় না বুঝে শুনে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অন্যের কাছে শুনে করে। তো এখানে বিভিন্ন রকমের বিনিয়োগকারী আছেন। তো সেই ক্ষেত্রে যারা নতুন আসেন, যারা বুঝে না বুঝে বা কম বুঝে বিনিয়োগ করেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ঝুঁকিপূর্ণ। আমরা সব সময়ই কিন্তু আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করার চেষ্টা করেছি যে আপনারা বুঝে শুনে তথ্যপত্র নিয়ে বিনিয়োগ করেন। কারণ আর বিনিয়োগের সময় আপনি একটা বিষয় চিন্তা করবেন যে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে হবে, নির্দিষ্ট সময় পরে বিনিয়োগটা ম্যাচিউরড হইলে আপনি রিটার্ন পাবেন। এখন আপনি আজকে একটা শেয়ার কিনেছেন, কালকে এটার দাম কমে যেতে পারে বিভিন্ন কারণে। এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই। আপনি দেখবেন যে যেই শেয়ারটা আপনি বিনিয়োগ করছেন, এই শেয়ারটার বিগত সময়গুলোতে ডিভিডেন্ডের পারফরমেন্সটা কেমন ছিল,
এখন আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে চলে আসছে। তো এটা কিন্তু ঐতিহাসিকভাবে স্বীকৃত ব্যাংকের ইন্টারেস্ট। তাদেরকে কিছুটা সচেতন হয়ে এই জায়গাটাতে আসতে হবে। আসতে হবে। আরেকটা ছোট্ট বিষয় একটু জানতে চাবো খুব সংক্ষেপে, বাংলাদেশ ব্যাংক এবং যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ব্যাপারে কেমন একটা আভাস আমরা পাচ্ছিলাম, তো এইটার ব্যাপারে কিছু বলবেন কি? আসলে এটা আমরা দ্বন্দ্ব মনে করি না। বাংলাদেশ ব্যাংক তারা মানি মার্কেট, ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করে। তো একটা বিষয় এখানে পরিষ্কার যে পুঁজিবাজার যাই অ্যাক্টিভিটিজ হয় সেটার সাথে মানি সার্কুলেশনের একটা ইস্যুজ আছে। আপনারা জানেন যে 2010 সালের পর থেকে মানি সার্কুলেশনটা পুঁজিবাজার অনেক খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়েছে, এবং 2013 সালে যখন ব্যাংকিং অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে আরো বেশি কন্ট্রোল হয়ে গেছে, যার কারণে পুঁজিবাজারের মানি সাপ্লাইয়ের জায়গাটা একটু কনস্ট্যান্ট হয়ে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে। তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এর কারণে হচ্ছে, আসলে বাংলাদেশ ব্যাংকের কারণে আমি বলবো না, বলতে চাচ্ছি যে একটা আইনগত পরিবর্তনের কারণে এগুলো ঘটছে। সেই বিষয়গুলো আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে আনার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক একটি ছাড় দিয়েছেন, আমরা খুব আশাবাদী তারা আরো কিছু ছাড় দিবেন, এবং আইনগত সহায়তা করলে, পলিসি সাপোর্ট দিলে বাজার একটা গতিশীল জায়গায় আসবে। আমরাও আসলে তাই প্রত্যাশা করি, এবং আমরা প্রত্যাশা করি পুঁজিবাজার সামনে আরো এগিয়ে যাক এবং একটা স্থিতিশীল শুধু নয়, বিনিয়োগকারীদের আস্থায় নিয়ে একটা আমরা গতিশীল শক্তিশালী পুঁজিবাজার চাই। আপনাকে ধন্যবাদ, আমাদের একই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আলোচনায় যোগ দেওয়ার। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে, বা আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকের যে সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। নির্মাণ কাজ যতই এগুচ্ছে, মগবাজার মৌচাক ফ্লাইওভার নিয়ে ততই যেন বাড়ছে বিতর্ক। যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারের পরিকল্পনা হলেও নকশার বিভিন্ন ঘাটতির কারণে তা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তবে প্রকল্প সংশ্লিষ্টরা তা আমলে না নিয়ে বলছেন এই ফ্লাইওভার থেকে সর্বোচ্চ সুবিধাই পাবে নগরবাসী। একই সঙ্গে দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলেও পরিচালক বলছেন প্রকল্পের প্রয়োজনেই বেড়েছে সময় ও ব্যয়। তাফসির বাবুর রিপোর্ট। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। তবে নির্মাণের এই পর্যায়ে এসে ফ্লাইওভারের বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই অংশটি রাজধানীর শান্তিনগর, রাজারবাগ থেকে মৌচাক মালিবাগ হয়ে এই মগবাজার মোড়ের উপর দিয়ে সোজা গিয়ে নেমেছে বাংলা মোটরে। তবে এই ফ্লাইওভারটিতে এই মগবাজার চৌরাস্তায় এসে ডানে মোড় নিয়ে তেজগাঁও অভিমুখে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় আদতে একবার যেসব গাড়ি এই ফ্লাইওভারে উঠবে তাদের সবগুলোকে গিয়ে নামতে হবে বাংলা মোটরে। ফ্লাইওভারে ডানে মোড় নেয়ার এই সমস্যা রয়েছে মৌচাকে, মালিবাগে এবং হাতিরঝিল মোড়ে। এছাড়া পুরো ফ্লাইওভারেই আরও কয়েকটি স্থানে অন্তত 10টি রাইট টার্নের সুযোগ না থাকায় বিড়ম্বনায় পড়বে ফ্লাইওভারে ওঠা যানবাহনগুলো। মৌচাক এবং মালিবাগে দুইটা পর সিগন্যালের জন্য যে কনজেশনটা হচ্ছে এটাকে দূরীভূত করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে তাতে কিন্তু ওই জায়গায় কিন্তু আবার সিগন্যাল উপরেও যাচ্ছে, তাহলে প্রজেক্টের অবজেক্টিভ তো ফুলফিল হলো না। এক্ষেত্রে প্রকল্প পরিচালক বলছেন ব্যস্ত শহরে জায়গার অভাবে ডানে মোড় নেয়ার ব্যবস্থা করা যায়নি। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বিশ্লেষকরা। যেখানে ইচ্ছা সেখানেই আপনি ধরেন রাইট টার্ন দেওয়ার সুযোগ কম, সেক্ষেত্রে হিউজ এলাকা লাগবে। আমি একটা ফ্লাইওভার করব, নিচের রাস্তার আমি যানজট কমাতে চাই, তাহলে রাইট টার্নগুলিকে কমফোর্ট দিয়ে উপরে নিয়ে যাই। তাহলে কি হবে, উত্তর দক্ষিণে চলবে একটা সিগনালে, পূর্ব পশ্চিম চলবে আর একটা সিগনালে, তাহলে গ্যাপ ক্যাপাসিটি হয়ে যাবে ডাবল হয়ে গেলেই নিচের রাস্তা হালকা পাতলা হয়ে যায়। এদিকে বারবার ব্যয় ও মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা সমালোচনার মুখে পড়লেও এই কর্মকর্তা বলছেন ভূমিকম্প নিরোধক প্রযুক্তির সংযোজন সহ ফ্লাইওভারের প্রয়োজনেই ব্যয় বেড়েছে। আমরা ভূমিকম্প সহনীয় করার জন্য আমরা শক ট্রান্সমিশন ইউনিট ব্যবহার করছি। মগবাজার এবং মৌচাক এটা যানজটের জন্য ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ বিখ্যাত, সেই দুই নামটা হয়তো খুঁজবে ইনশাল্লাহ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। 2865 কোটি টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থ বছরের 20তম সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি সংশোধিত এবং 5টি নতুন প্রকল্প। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ ও নেত্রকোনা অংশে আন্তঃজেলা সীমান্ত সড়ক নির্মাণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, পাবনার মোবারকপুরে তেল গ্যাস অনুসন্ধান ও খনন সহ নরসিংদীর বেসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প।
সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদন দেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে ১,৫৩৬ কোটি টাকা ব্যয় হবে সরকারি তহবিল থেকে। বাকি ১,৩২৯ কোটি টাকা ব্যয় হবে বৈদেশিক সাহায্য থেকে প্রাপ্ত তহবিল থেকে। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2 বেড়ে বর্তমানে পৌঁছেছে $১,৩১৬। আমরা অনুমোদন পেয়েছি। প্রাকৃত ব্যয় হচ্ছে ২,৮৬৫। আমাদের মাথাপিছু আয় ছিল 14-15 অর্থবর্ষের জন্য আগে আমাদের ছিল ১,৩১৪। এখন সেটা হবে, আপনারা সব জায়গায় ব্যবহার করবেন $১,৩১৬। উন্নয়নের যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা উদ্যমুখী এবং আশঙ্কার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি এই বছর গত বছর চাইতে আমরা ভালো করব। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩১,৯০,০০,০০০ টাকার অনুমোদন দিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন এবং জাইকার পক্ষে ঢাকায় নিযুক্ত সংস্থাটির প্রধান প্রতিনিধি মিকিও চুক্তিতে সই করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় শ্রেণীকক্ষের মান উন্নয়ন সহ গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। অবশেষে ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে যাচ্ছে সিলেটের মানুষ। নগরীর বাসাবাড়ির প্রতিদিনের বর্জ্যকে এখন আর খোলা জায়গায় না রেখে সংরক্ষণ করা হবে 4 দেয়ালের আবদ্ধ অত্যাধুনিক ভবনে। এজন্য নগর পরিবেশ স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে 4টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো নির্মাণে 3,80,00,000 টাকা ব্যয় করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। রাস্তার পাশ দিয়ে এমন ময়লা আবর্জনার স্তূপ নগরবাসীর চিরচেনা। দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা দুষ্কর। বাধ্য হয়ে পথচারীরা টিস্যু কিংবা কাপড় দিয়ে নাক ঠেকে কোনো মতে পার হয় ডাস্টবিন এলাকাগুলো। এত দুর্গন্ধটা খাওয়ার মতো, শহরও এত সুন্দর শহর, একটা মডেল টাউন হয়ে যে এলাকার দুর্গন্ধ থাকে, চলাফেরা করা যায়নি। আমাদের তো সবসময় আসা যাওয়া করতে সমস্যা ফেস করতে হয়, এই জন্য যে ময়লা আবর্জনা আর শীত সময় নানান শ্বাসকষ্ট হয়। মাঝে মাঝে বাধা গাড়ি এসে এগুলো সাফ করেও দেয় না, মানুষ এখানে রাস্তায় মাঝে মাঝে ময়লা ফালিয়ে চলে যান। এ অবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে নগরীর রিকাবি বাজার, টিলাগড় ও শাহী ঈদগাহ এলাকায় নির্মাণ করা হয়েছে 3টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আরেকটি তৈরি হচ্ছে বাগবাড়িতে। পরিবেশ উন্নয়ন করার স্বার্থে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে 3টা মোটামুটি সম্পন্ন হওয়ার পথে এবং ব্যান্ডলিপটা তারা নিয়ে আসছে, পরীক্ষামূলকভাবে তারা এটা করতেছে। যখন পরীক্ষার পরে মানে এটা কাজ করবে তখন এটা চালু হবে। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো চালু হলে বাইরে যেমন দুর্গন্ধ ছড়াবে না, তেমনি বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে জানান সিটি কর্পোরেশনের শীর্ষ এ কর্মকর্তা। প্রাইমারি বর্জ্যটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যাবে এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে ওটা আমাদের মূল ডাম্পিং গ্রাউন্ডে যাবে। সেক্ষেত্রে পরিবেশের যে সুরক্ষাটা হবে এবং বর্জ্যটা যে দুর্গন্ধ চতুর্দিকে ছড়াবে না, যত বর্জ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে। 26.5 বর্গ কিলোমিটার আয়তনের এ নগরে প্রায় 8 লাখ মানুষের বাস। এখানে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 200 থেকে 250 মেট্রিক টন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দর্শক, চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়ে থাইল্যান্ডের র্যানুং বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কমল। রাজু, দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিকভাবে একটি প্রথম শ্রেণীর বন্দর হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়ে গেছে। আপনি জানেন গত বছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় 20 লাখ টিউএস কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে, যেটা একটা মাইলফলক হিসেবে দেখা দিয়েছে। আর এরই প্রেক্ষিতে গিয়ে কি দেখেছে আশপাশে যেসব দেশ রয়েছে, ভারত এবং নেপাল এবং তার পাশে রয়েছে মিয়ানমার এবং অপরদিকে যে থাইল্যান্ড কর্তৃপক্ষ, তারা এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায়। আর এরই অংশ হিসেবে থাইল্যান্ডের পেনাং বন্দর কর্তৃপক্ষ এবং তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছে। আমরা যতটুকু জানতে দেখেছি সকালবেলার এই বৈঠক শুরু হয় সকাল 11টায় এবং এই বৈঠকে মূলত পেনাং প্রদেশ বন্দর থাইল্যান্ডের সেই পেনাং প্রদেশের গভর্নর রয়েছেন এবং পেনাং বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন এই চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডোর জুলফিকার আজিজ এবং আমরা দেখেছি বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে রয়েছেন পেনাং বন্দর এবং থাইল্যান্ডের যে ঊর্ধ্বতন 12 জন ব্যবসায়ী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা এই বৈঠক শেষ করে কিছুক্ষণ পর তারা বন্দরে যাবেন এবং বন্দরে তাদের যে কাজের কি হতে পারে সেটা তারা যাচাই বাছাই করে দেখবেন।
আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, আজ রাতে তারা চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন। এই বৈঠকের সাথে মূলত কী ধরনের পণ্য তারা থাইল্যান্ড নিয়ে যাবে, কি থাইল্যান্ড থেকে কী ধরনের পণ্য বাংলাদেশে আনা যাবে এবং সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবে। এখন তাদের এই বৈঠক চলছে প্রায় এক ঘন্টা হয়েছে। এই বৈঠক আমরা যতটুকু জানতে পেরেছি 12:15 পর্যন্ত এই বৈঠক চলবে। এই বৈঠকের মধ্যে আমরা দেখেছি বন্দরের যে পরিকল্পনা সদস্য রয়েছেন জাফর আলম, তিনি একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন ঈদের পক্ষ থেকে, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং বন্দরে কী কী সুযোগ সুবিধাগুলো বিদ্যমান রয়েছে সেই বিষয়ে করে তিনি থাইল্যান্ড কর্তৃপক্ষকে তুলে ধরেছেন। অপরদিকে থাইল্যান্ড কর্তৃপক্ষ আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তারা আশাবাদী যে তারা চট্টগ্রাম বন্দরকে তারা ব্যবহার করতে পারবে। তো এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম বন্দর এবং থাইল্যান্ডের পেনাং বন্দর কর্তৃপক্ষের মধ্যে যে বৈঠক চলছে তার সর্বশেষ। সহকর্মী কমল দে, চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়ে থাইল্যান্ডের রানুং বন্দর কর্তৃপক্ষের সাথে যে বৈঠক চলছে সেই বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। অস্ট্রেলিয়া থেকে সিটি গ্রুপের আমদানি করা গমের মান যাচাই এবং এর খালাস কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেন উইলকক। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ায় পৌঁছান তিনি। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ সামিট নামে জাহাজে থাকা গমের মান যাচাই শেষে এর খালাস প্রক্রিয়া ঘুরে দেখেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার গ্রেগ উইলকক। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে 52,500 মেট্রিক টন গমের আমদানি করেছে দেশের অন্যতম এই শিল্প প্রতিষ্ঠানটি। একটা এপিডব্লিউ হুইট কুতুবদিয়াতে আসছে ভেসেল, মাদার ভেসেল, এটাকে ভিজিট করার জন্য আসছে। কি দেখবেন স্যার বিষয়টা? হুইট কোয়ালিটি এবং ওনাদের দেশের প্রোডাক্ট বাংলাদেশে আসছে এটা দেখার জন্য। ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার সার্ভিস ও ইন্টারন্যাশনাল অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো চাকরি মেলা 2016। ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও চাকরিদাতাদের সচেতনতা বাড়ানোই এই মেলার মূল উদ্দেশ্য। দেশের স্বনামধন্য 30টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। আয়োজনে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীন সহ পুরো বিশ্ববাজারে চাহিদা বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে ভারতের গুজরাটের হীরার ব্যবসা। দীপাবলির পর থেকে এখন পর্যন্ত হীরার দামের পাশাপাশি বেড়েছে বিক্রিও। তবে পণ্য ও সেবা কর জিএসটি বিলটি দেশটির সংসদে পাশ হলে হীরা শিল্পে অতিরিক্ত শুল্ক আরোপ হবে, যা হীরার বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হীরার শহর হিসেবে পরিচিত ভারতের গুজরাট প্রদেশের সুরাটে এখন জমজমাট প্রক্রিয়াজাত হীরার বেচা বিক্রি। তাই পুরোদমে চলছে হীরা কাটিং এবং পলিশিং এর কাজ। দীপাবলির আগে বিক্রি বেশি হওয়ার কথা থাকলেও এ সময়টায় আশঙ্কাজনক হারে কমেছিল মূল্যবান এই ধাতুটির চাহিদা। চীনারা বিলাসবহুল পণ্য কেনা কমিয়ে দেয়, তার নেতিবাচক প্রভাবও পড়েছিল সুরাটের হীরা ব্যবসায়। তাই 2015 সালের জুন থেকে এ পর্যন্ত এ খাত সংশ্লিষ্ট 5,000 কর্মী চাকরি হারিয়েছে। তবে গত 3 মাস ধরে বেশ চাঙা এ ব্যবসা। গেল বছর দীপাবলির আগে এই শিল্পের অবস্থা এতটাই খারাপ ছিল যে হীরা প্রক্রিয়াজাতকরণ কমিয়ে দেওয়ার কথা ভাবতে হয়েছিল আমাদের। তবে দীপাবলির পর ভারত সহ পুরো বিশ্বে ডায়মন্ডের চাহিদা বেড়েছে। প্রক্রিয়াজাতকরণের খরচ এবং বিক্রির দামের মধ্যে সামঞ্জস্য এসেছে, মুনাফাও হচ্ছে আমাদের। দীপাবলির পর থেকে এখন পর্যন্ত পলিশ না করা হীরার দাম বেড়েছে 70%, আর পলিশ করা হীরার দাম বেড়েছে 30%। এছাড়া গেল মাসে পলিশ করা হীরার বিক্রি বেড়েছে 1 থেকে 2%। তবে জিএসটি বিল লোকসভায় পাশ হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এ ব্যবসায়। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিলটি ভারতের পার্লামেন্টে পাশ হলে ডায়মন্ড ইন্ডাস্ট্রির ব্যাপক ক্ষতি হবে। এর জন্য মার্চে আমরা মুম্বাইতে বৈঠকে বসবো। ভারতের রাজস্ব আদায়ের অন্যতম খাত হিসেবে পরিচিত গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সিস্টেম জিএসটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। কয়েক দফা পরিবর্তনের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারের নকশায় ঘাটতি, সুফল পাওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রকল্পের প্রয়োজনেই বাড়ছে সময় ও ব্যয়, বলছেন পরিচালক। বিভিন্ন পদক্ষেপের পরও নিম্নমুখী দেশের পুঁজিবাজার, লেনদেন বাড়লেও কমছে শেয়ারের দর, দায়িত্বহীন মন্তব্যে অস্থিরতার কারণ, বলছেন সংশ্লিষ্টরা। বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধ রোধে ও নগরীর পরিবেশ উন্নয়নে বর্জ্য রাখা হচ্ছে 4টি অত্যাধুনিক বিশেষ ভবনে। এবং বিশ্ববাজারে চাহিদা বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে ভারতের হীরার ব্যবসা। দামের পাশাপাশি বেড়েছে বিক্রি, নতুন বিল নিয়ে অতিরিক্ত শুল্ক আরোপের আশঙ্কা ব্যবসায়ীদের।
দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।